স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। বলতে বলতে ঘরের ভেতর হুড়মুড়িয়ে ঢুকে সে। ওর এমন কথায় ফুলে দাঁড়িয়ে যায়। সে আমার ঘুমটার আড়াল থেকে একটু উকি দিয়ে দেখে মোহিতকে। রূপা খানিক রেগে বলে, কি সব অলক্ষণে কথা বলতাছিস মোহিত? ক্যারাই তোরে এইসব কইছে শুনি? আমি সত্যি কইতাছি আফা, বিশ্বাস করো। মামার কাছে ওই বেটা 30,000 টাকা চাইছিল। মামা দিতে পারে না দেখা বিয়া বাইঙ্গা দিছেন উনি। বিয়া হইব না শ্যামা আপার। মোহিতের অগোছল কথা কিছুই বুঝতে পারে না কেউ। রূপার ফুলি একে অপরের দিকে চাওয়াচাই করে শ্যামার দিকে তাকায়। আবুজের মতো শান্ত চোখে মোহিতের দিকে তাকিয়ে আছে মেয়েটা। ফুলি দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে অবস্থা ঠাউর করার জন্য। রূপা ও চোখের ইশারায় শ্যামাকে সান্ত্বনা দিয়ে ধীর পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরের পরিবেশ কোমট। অলকা তাকায় মুখলেসের দিকে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে মুখলেসের ব্যবহার কেমন অদ্ভুত লেগেছিল অলকার কাছে। এতক্ষণে সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছে অলকা। সেই দিন তাহলে এই বিষয়ে আলাদাভাবে মুখলেসের সাথে কথা বলেছিলেন পাত্রের মামা। ভিড়ের মাঝে অলকার দৃষ্টি কাকরিবুড়িকে খুঁজতে থাকে। দূরে ময়নার সাথে এক কোণে যুবথুবু হয়ে দাঁড়িয়ে আছেন কাকরিবুড়ি। মুখলেস কখনোই যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার বিষয়ে রাজি ছিলেন না। মূলত কাকরিবুড়ি মুখলেসকে ভুজুং ভাজুং বুঝিয়ে রাজি করিয়েছেন। একবার কোনো রকমে বিয়ে হয়ে গেলে পরে আর যৌতুকের টাকা দিবেন না এই ভেবে মুখলেসও রাজি হয়ে গেছিলেন। বরাবরের মতো মায়ের বাধ্য সন্তানের পরিচয় দিয়েছিলেন মুখলেস। এদিকে নিজের মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে একবারও চিন্তা করেননি তিনি। অলকা কখনো কল্পনাও করতে পারেনি এসব হয়ে যাবে। অলকার পুরো শরীর কেঁপে ওঠে। তিনি ধীর পায়ে উঠে গিয়ে দাঁড়ায় মানিকের সামনে। ভেজা কণ্ঠে অনুনয়ের স্বরে বলে, বাবা, তুমি তো আমার শ্যামারে পছন্দ করছিলে তাই না? তাহলে তোমার মামা এইসব কি কইতাছে? হ্যাঁ, দেখো বাবা, আমার মাইয়াটা অনেক অভাগী। ওর জীবনে কোনো দিন কারো ভালোবাসা পায় নাই। ওর স্বপ্ন, ওর জীবনটারে এমনি নষ্ট কইরা দিও না বাবা। অলকার কথায় মানিক মাছি তাড়ানোর মতো করে ব্যঙ্গ করে বলে, কি কইলেন? আপনার ওই কালামাইয়ারে আমি পছন্দ করছিলাম? আমি? হুঁ, আরে আমি তো আপনার মাইয়ারে দেখেই নাই। আপনি তো আপনার মাইয়ারে দেখাছেন তাই না? শুনেছি হেই কালা, এই দেখেন, আপনি আমারে দেখেন আর আপনার মাইয়ারে দেখেন, কোন দিক দিয়া আপনার মাইয়া আমার যোগ্য? আমি তো এই বিয়েতে রাজি আইছিলাম না। শুধুমাত্র মামার কথাই আপনার ওই কালা মাইয়ারে বিয়ে করতে রাজি হয়েছিলাম। নয়তো আপনার ওই মাইয়া তো আমার দাসী হওয়ার যোগ্যতা রাখে না। কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চর পড়ে মানিকের গালে। উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। মানিক গালে হাত দিয়ে গর্জে উঠে তাকায় রূপার দিকে। রূপার চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। সে ক্ষিপ্ত হয়ে আঙুল তুলে শাসিয়ে বলে, খবরদার, আমার বোন রে নিয়া আর একটা বাজে মন্তব্য যদি তোর ওই মুখ দিয়া বাইর হয়, তাইলে তোর এই পা দিয়া হাইটা তুই এই বাড়ি থাইকা বাহির হইতে পারবি না। আর কি কইলি তুই? আমার বোন তোর যোগ্য না? হ্যাঁ, আরে তোর মতো কাপুরুষ তো আমার বোনের যোগ্য না। রূপা এবার মায়ের দিকে তাকায়। আম্মা, তুমি কাদের কাছে অনুনয় করতেছ আম্মা? তুমি কি তোমার বোধ শক্তি হারাই ফেলছো? কি হইছে তোমার আম্মা? দুহাতে মায়ের বাহু ঝাঁকিয়ে বলে রূপা। অলকার গলায় কথা আটকে আসছে। তিনি থেমে থেমে বলেন, শ্যামা যে আমায় অনেক বেশি ভরসা করে রূপা। আমি এটা কি করলাম? শ্যামার জীবনটা। বলতে বলতেই থেমে যান অলকা। গলা দিয়ে আর কথা বের হচ্ছে না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নেন অলকা। এবার নিজের আসল রূপে ফিরে আসেন তিনি। পাত্রের মামার দিকে তাকিয়ে গর্জে ওঠেন, আপনারা আমার মাইয়ারে নিজের বাড়ির বউ করবেন না তাই না? শুইনা রাখুন, আমি আমার মাইয়ারে আপনাকে বাড়ির বউ হইতে দিমু না। আপনাকে মতো ছোট লোক নিচু মন মানসিকতার মানুষের কোনো জায়গা নাই এই বাড়িতে। এক্ষুনি বেড়াইয়া যান এই বাড়ি থেইকা। অলকার কথায় পাত্রের মামার ঠোঁট বাঁকিয়ে একটু হাসেন। অন্য সময় হলে হয়তো অপমান বোধ করতেন, কিন্তু এখন করেছেন না। এখনও যে তার আসল কার্য হাসিল হয়নি। কি যে কন বিয়ান সাহেবা, এমনকি পরিবারের লগে কেউ এমনি কথা কয়? আর আমরা তো এমনি এমনি বাড়ি থাইকা বাইর হইয়া যামু না। আমরা তো আমাকে বাড়ির বউয়া লইয়া তারপর যামু। দ্বিতীয় দফা বাজ পড়ল সবার মাঝে। বেড়ে গেল কোলাহল।
কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পাত্রের মামা পরিস্থিতি সামাল দিতে আবারও বলেন, আজ এই বিয়ার আসরেই আমার ভাগনা মানিকের লগে এই বাড়ির ছোট মাইয়া ময়নার বিয়া হইব। ময়নার গায়ের রং ফর্সা, দেখতেও সুন্দর, পড়াশোনাও করছে। আমাকে মানিকের লগে দারুণ মানাইব ময়নারে। ওর লগে বিয়া হইলে আমরা কোনো যৌতুক নিব না। এতে মুখলেস মিয়াও নিতেও রাজি আছেন, আর আমরাও রাজি। তাইলে শুরু করা যাক বিয়ার অনুষ্ঠান। এতক্ষণ এক কোনায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল ময়না। নিজের বিয়ের কথা শুনতেই তড়িৎ বেগে চকিতে তাকায় সে। চোখ দুটোতে কেমন ঝিলিক খেলে যায়। ময়নার বিয়ের কথা শুনে অলকা ক্ষুব্ধ হয়ে কিছু বলতে যাবেন, এমন সময় শ্যামার ঘরের দরজার কাছ থেকে একটা শব্দ ভেসে আসে। সবাই একই সাথে তাকায় সেদিকে। দরজায় দাঁড়িয়ে আছে শ্যামা, চোখ দুটো স্থির, অনুভূতিহীন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। ফুলিয়ার রূপার পিছু পিছু শ্যামাও ঘর থেকে বের হতে চেয়েছিল, তবে দরজার কাছে আসতেই সব কিছু কানে যায় ওর। সেখানেই থমকে যায় সে। হালকা পাতলা ছিমছাম শরীরটা ধুতে ওঠে, নিস্তেজ হয়ে দরজায় হেলে পড়ে খানিকটা, যার শব্দে সবাই তাকায় ওর দিকে। শ্যামাকে দেখে অলকার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বুকে অসম্ভব ব্যথা অনুভব হয় তার। বুকের ওপর যেন কেউ 1000 টনের পাথর চাপিয়ে দিয়েছে। চোখের কোটর ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। অলকা শাড়ির আঁচল দিয়ে দু হাতে মুখ চেপে ধরেন। গলায় নিঃশ্বাস আটকে আসছে তার। ফুলে এতক্ষণ নীরব দর্শকের মতো থাকলেও শ্যামাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না সে। দৌড়ে গিয়ে দু হাতে ঝাপটে ধরে শ্যামাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই ফুলের কাছে। সে কি বলবে শ্যামাকে, যে শ্যামার হবু বরের সাথে এখন ওর ছোট বোনের বিয়ে হতে চলেছে? শ্যামা অনর দাঁড়িয়ে রইল, এক চুলো নড়ল না। চোখের দৃষ্টি স্থির, কোন দিকে তাকিয়ে আছে ঠাউর করা যাচ্ছে না। ফুলে ধীরে ধীরে ছেড়ে দেয় শ্যামাকে। মানুষ কষ্ট পেতে পেতে পাথরের মূর্তিতে পরিণত হয়, অনুভূতিগুলো হারিয়ে যায়। সেটার উৎকৃষ্ট প্রমাণ শ্যামা নিজেই। কথার আঘাতে আঘাতে বারবার মৃত্যু হয়েছে শ্যামার। এদিকে মানিক কিছুক্ষণ তাকিয়ে রইল শ্যামার দিকে। শ্যামলা রঙের কোমল সৌন্দর্যের অধিকারিণী শ্যামা। ডাগর চোখে টানা কাজল, মুখে হালকা সাজ প্রসাধনী, মাথার ঘোমটাটা দিয়ে কপাল পর্যন্ত ঢেকে রাখা। এর আগে মানিক কখনো শ্যামাকে দেখেনি। গায়ের রঙে একটু চাপা শোনার পর মানিক শ্যামাকে দেখার আগ্রহ হারিয়ে ফেলেছিল। এবার মানিক একবার তাকায় ময়নার দিকে। এভাবে কয়েকবার শ্যামা আর ময়নাকে নিরীক্ষণ করে নেয় সে। ময়নার গায়ের রং ফর্সা হতে পারে, তবে শ্যামার মতো মায়াবী আর কোমল নয়। ময়না আর মানিকের বিয়েতে বাধা সাধেন অলকা। এক মেয়েকে অপমান করে যারা বিয়ে ভেঙে দিয়েছে তাদের সাথেই অন্য মেয়ের বিয়ে কিছুতেই হতে দিবেন না তিনি। এদিকে মুখলেস ও নাছরবান্দা, তিনি এই বিয়ে দিয়েই ছাড়বেন। এই বিয়েতে মুখলেসকে আলাদা করে আর কোনো টাকা পয়সা দিতে হবে না। বিয়ের বিষয়ে মুখলেসের সাথে অনেক কথা কাটাকাটি হয় অলকার গায়ে হাত তুলতেও উদ্যত হয় মুখলেস। এইসব দেখে গ্রামের মানুষ মুখ টিপে হাসছেন। এসব কোনো যাত্রাপালার থেকে কম নয় তাদের কাছে। শেষমেশ অলকা হার মেনে নেয়। ক্লান্ত শরীরটাকে টেনে আস্তে আস্তে বসে পড়েন মাটিতে। রূপা এগিয়ে যায় মায়ের কাছে। ফুলি এখনও একই ভঙ্গিতে শ্যামাকে দু হাতে আগলে দাঁড়িয়ে আছে বারান্দায়। কাকরি বুড়ি বারান্দায় উঠে শ্যামার মাথা থেকে একটানে বের ওড়নাটা খুলে নেন। বেনি করা ফুল পেঁচানো খোপাটা খুলে যায় শ্যামার। সামনের ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে যায়। বুড়ি শ্যামার গলা এবং হাত থেকে গয়না খুলতে গেলে ফুলি বাধা দেয়। নিজের সযত্নে শ্যামার গা থেকে গয়না খুলে দেয় ফুলি। অলকা ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখেন ময়নার দিকে। ময়না কীরকম হাসি মুখে বিয়ের পিড়িতে বসে গেল। একবারও নিজের আপার বিষয়ে ভাবল না সে। কোনো প্রকার আপত্তি করল না বিয়েতে। অলকার উপর হাত ধরে নরম কণ্ঠে বলেন, ময়নাটা এমন কেন হইল রূপা? ও তো আমারই গর্ভের মাইয়া, তাইলে ও তোদের মতো হইল না কেন? আমি তো ওরে তোদের মতোই শিক্ষা দিয়া বড় করছি, তাইলে ও আমার শিক্ষা গ্রহণ করলো না কেন রূপা? বল না, ও এমন স্বার্থপর কেমনে হইল? কেমনে? ও একটা বারও আমার শ্যামার কথা ভাবলো না? ও এমন কেন হইল রূপা? বল না। মায়ের কথায় শ্যামা চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। শ্যামার চোখ দুটো চলছে, খুব বেশি চলছে। অনেক বেশি কাঁদতে ইচ্ছে করছে। শ্যামা মনে মনে ঠিক করে সে আজ কাঁদবে, অনেক বেশি কাঁদবে। একবার ময়নার বিদায়টা হয়ে যাক, তারপর শ্যামা কাঁদবে। শ্যামা কোনো রকমে চোখে পানি আটকে রাখে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। গ্রামে শুনশান নীরবতা। চারদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। শ্যামাদের বাড়িটা আজ উজ্জ্বল আলোয় রাঙানো।
গায়ের গৃহস্থ মদন মিয়ার বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে পুরো বাড়ি আলোকিত করা হয়েছিল বিয়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে ময়নাকে বিদায় দেওয়া হয়। ময়নাকে সাথে নিয়ে পাত্রপক্ষের সবাই চলে গেছেন। সমাগম পূর্ণ বাড়িটা কিছুটা হালকা হয়ে যায়। গ্রামের আশেপাশের মহিলারা এখনও উঠানে ঠায় দাঁড়িয়ে আছেন, একে অপরের মধ্যে কোটকাচালিমূলক আলোচনা করছেন তারা। মমিনা, মুখলেস আর কাকরি বুড়ি ময়নাকে দাউড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ির ভেতরে আসেন। মুখলেস ঘাড়ে একটা গামছা ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। একবারও তাকায় না কারো দিকে। মুখলেস দুপা এগোতেই অলকার উচ্চস্বর ভেসে আসে। দাঁড়ান। মুখলেস থেকে যায়, পেছন ফিরে তাকায়। গায়ের দুই একটা বয়োজ্যেষ্ঠ পুরুষ সহ বাকি মহিলারা এগিয়ে আসে সামনে। অলকা সিদ্ধান্ত নেয় তিনি আর চুপ থাকবেন না, সবাইকে একবার দেখে নেন তিনি। তারপর দৃঢ় পায়ে বারান্দার শ্যামার সামনে গিয়ে দাঁড়ান। শ্যামার হাত ধরে বাইরে নিয়ে আসেন তিনি। উঠানের মাঝ বরাবর দাঁড় করান শ্যামাকে। শ্যামার হাতটা এখনও ধরে আছেন তিনি। শ্যামাকে দেখে পাশের বাড়ির প্রৌঢ়া আমিনা বুড়ি নাকশিটকে বলে ওঠেন, এই মাইয়ারে আবার বাইরে নিয়ে আইলো কেন বউ? এই অলক্ষীকে তো মুখ দেখাও পাপ। জানি না এই সারি কোন শনি কপাল নিয়ে জন্মাইছে। আমাদের গায়ে জীবনে এমন কাণ্ড ঘটে নাই। বয়স তো কম হয় নাই মাইয়ার, এখন তো বিয়াটাও ভাঙ্গা গেল। কেডাই বিয়া করবে এই লগ্ন বসনা মাইয়ারে? এত এত অপমান এর পরেও দেহ নিলজ্জের মতো খাড়াই আছে। অন্য কেউ হইলে এতক্ষণে গলায় ফাঁস দিত। এই গায়ে কয়টা আছে এমন মাইয়া? এমন মাইয়া এই জীবনে একটাও দেখি নাই আমি। আমিনা বুড়ির গলায় ঘৃণার বিষ মাখানো তাচ্ছিল্যের সুর। অলকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমিনা বুড়ির দিকে। তার দৃষ্টিতে যেন তীর ছুটছে, চোখ রক্তবর্ণ ধারণ করেছে, কপালের টান টান ভাঁজ। অলকার তাকানোতে আমিনা বুড়ি খানিক ফরকে যায়। অলকা একটু এগিয়ে বলে ওঠেন, ঠিক কইছো খুড়ি, এই গায়ে আমার মাইয়ার মতো মাইয়া একটাও মাইয়া নাই। কারণ কি জানো? কারণ আমার মাইয়া পবিত্র, ফুলের মতো পবিত্র, অয় স্নিগ্ধ, অয় কমল, অয় অনন্য। ওর এই গায়ের রঙে, ওর এই রূপে, ওর সকলের থেইকা আলাদা। খালি ধলা চামড়া থাকলেই হয় না। আমার মাইয়ার এই শ্যামলা চেহারা আমার চোখের প্রশান্তি। আমার মাইয়া। অলকাকে কথার মাঝপথে থামিয়ে কেউ একজন বলে ওঠেন, কোন মুখে এই মাইয়ারে লইয়া এত বড় বড় কথা কইতাছস বুঝি না। তোর মাইয়া কালা, এটা কি অস্বীকার করতে পারবি তুই? কালা হওয়ানের লাইগাই এমনিতেই কোনো বিয়ার গড় আহে নাই কোনো দিন। যাওবা একটা আইছিল, সেটাও বাইঙ্গা গেল। স্বামীর ঘরের ধুলা পায়ে লাগানোর আগেই সব কিছু শেষ হয়ে গেল। সাথে যোগ হইল লগ্ন বসটার খেতাব। কেমনে ঘরে থাইকা তারাই বিয়েই মাইয়ারে। সবার মাঝ থেকে কথাগুলো বলেন ঘ্যাগে বুড়ি। বয়স অনেক বেড়েছে তার, রুগ্ন শরীর বয়সের ভারে কুচু হয়ে গেছে। গলায় গলগণ্ড থাকার কারণে পুরো গ্রামে ঘ্যাগে বুড়ি নামে পরিচিত তিনি। শ্যামাকে কথা শোনাতে পেরে ঘ্যাগে বুড়ির চোখে যেন আনন্দ উপচে পড়ছিল, তার কণ্ঠে বিজয়ের সুর। অলকা তার দিকে তাকিয়ে বলেন, কি যে কনসাসি, আমার মাইয়ারে আমি তাড়াইতে যামু কেন? আমার মাইয়া আমার কাছে বোঝা হয় নাই এখনো। আর আমি যতদূর জানি যৌবনকালে আপনার গলগণ্ডের জন্য আপনার একটাও বিয়ার সম্বন্ধ আহে নাই কোনো দিন। অবশেষে বাপ মা অতিষ্ঠ হইয়া লুকাইয়া চুরাইয়া কোনো মতে মতিন চাচার লগে বিয়া দিছিল আপনারে। বিয়ার পরও ভালোভাবে সংসার করতে পারেন নাই একদিনও। চাচার হাতে অনেক মাইর খাইছেন। অলকা এবার আমিনা বুড়ির দিকে তাকিয়ে বলে, আর খুড়ি, শুনছিলাম চাচার লগে তোমার যখন বিয়া হয়েছিল তখন তোমার বয়স ছিল 23 বছর। তাও আবার দ্বিতীয় বিয়া। সেই তুলনায় আমার মাইয়ার বয়স এখনো অনেক কম। তাইলে তোমরাই ভাবো, আমার মাইয়া তোমাগো থেইকা 1000 গুণ না কোটি কোটি গুণ ভালো আছে। ওরে নিয়া তোমাগরে কাউরে চিন্তা করতে হইব না। অলকার ঠান্ডা মস্তিষ্কের তীক্ষ্ণ খোঁটা দেওয়া কথায় আমিনা বুড়ি এবং ঘ্যাগে বুড়ি দুজনেই চুপসে যান। তীব্র অপমান বোধে মাথা নুইয়ে নেয় দুজনেই। এই বয়সে এসে অলকা তাদের এত কথা মোটেও শোনাতে চাননি। কথাগুলো বলতে নিজের কাছেও অনেক খারাপ লাগছিল অলকার, কিন্তু তিনি আজ থেমে যাননি। অনেক সময় চুপ করে থাকাটা মানুষের দুর্বলতা হয়ে যায়। অলকা এবার শ্যামার দিকে তাকায়। শ্যামা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি মাটিতে সীমাবদ্ধ।
নিস্তেজ শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে শ্যামার। অলকামের চিবুক ধরে নিচু মাথাটা উঁচু করে দেন, কণ্ঠে দৃঢ়তা অথচ নরম স্বরে বলেন, তুই মাথা নিচু কইরা নয়, মাথা উঁচু কইরা বাঁচবি। মনে রাখবি, মান সম্মান সব কিছুর আগে। নিজেরা কখনো ছোট ভাববি না। এখন থেইকা নিজের মর্যাদা, নিজের সম্মান তুই নিজেই রক্ষা করবি। আর কিসের জন্য কষ্ট পাইতাছস তুই, হ্যাঁ? আরে তোর জীবন তো একটা ভুল থেইকা বাইসা গেল। শুক্রিয়া আদায় কর আল্লাহর কাছে। চারদিকে তাকাইয়া দেখ, সবাই তোরে দেখতাছে। তুই যে সুন্দর সেইটা সবাই জানে, আর তোর এই সৌন্দর্যকে সবাই হিংসাও করে। এই শ্যামলার রঙের মধ্যেই তুই অনন্য সৌন্দর্যের অধিকারী, যা হাজারো সাদা চামড়ার মধ্যে নাই। কিন্তু হ্যাঁ, সবাই কিন্তু এইটাও জানে তোর এই শ্যামলা গায়ের রং তোর দুর্বলতা। তাই তো তোরে সবাই হিংসা করে, তোর দুর্বলতা নিয়ে খোঁটা দেয়। তোর আশেপাশের লোকে তোরে নিয়া যা ভাবে, তুই নিজেও তোরে নিয়ে তাই ভাবিস। কিন্তু আর না, তুই আর সহ্য করবি না। আজ থেইকা তুই নতুন কইরা বাঁচবি। আজ থেইকা তোর নতুন জীবনের রচনা হইব, যেই জীবনে তুই নিজের মতো কইরা বাঁচবি, কারো চোখে পড়ার জন্য নয়, বরং নিজের আত্মমর্যাদার জন্য। শ্যামা অলকার চোখে চোখ রাখে। মায়ের চোখে অদ্ভুত দৃপ্তি লক্ষ্য করে সে। শূন্যে তাকানোর মতো এক ধ্যানে তাকিয়ে থাকে মায়ের দিকে। অলকার কথায় ফোরন কাটে মুখলেস। তিনি মুখ বাঁকিয়ে গলা কাঁপিয়ে ব্যঙ্গ করে অলকাকে বলেন, এই মাইয়ারে নিয়া তোর এত কিসের লাফানি? এই মাইয়ার লইগা আজই আমার সব মান সম্মান ধুলে মিশে গেছে। এখন আমি সমাজের কাছে কেমনে মুখ দেখামু? কি হইব আমার? সবাই লগ্নভ্রষ্টা মাইয়ার বাপ, মুখ পুরি অলক্ষী মাইয়া, একটা বিয়ার বাজারেও টিকতে পারলি না তুই। আরে তোরে জন্ম দেওয়াই আমার পাপ হইছে। জন্মের পর যদি মুখে একটু বিষ ঢাইলে দিতাম, তাহলে আজ আমার এমন দিন দেখতে হইতো না। বাবার কথায় শ্যামার এতক্ষণের জমে থাকা চোখের পানি ঝরঝর করে ঝরে পড়ে। তিক্ততায় চোখ খিচে বন্ধ করে নেয় সে। প্রতিটা শব্দ যেন ছুরির মতো শরীরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে শ্যামার নিজেকে সামলে রাখতে পারে না। এক ধাক্কায় হুড়মুড়িয়ে ধপ করে বসে পড়ে মুখলেসের পায়ের কাছে। দুহাতে মাথা চেপে ঢুকরে কেঁদে ওঠে মেয়েটা। মুখলেস বিরক্তিতে দুপা পিছিয়ে যান। অলকা সহ উপস্থিত সবাই হতবাক হয়ে যান। অলকা দুপা এগিয়ে আসেন মেয়েকে সামাল দিতে, কিন্তু কিছু একটা ভেবে থেমে যান তিনি। রূপা আর ফুলি এগিয়ে আসতে চাইলে ওদেরকেও ইশারায় আটকে দেন। শ্যামা হাউমাউ করে কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বলে, আমি যখন এতই অভিশপ্ত, এতই অভাগী, এতই অলক্ষী, তাহলে জন্মের পর কেন আমারে মাইরা ফেললা না আব্বা? কেন আমারে জন্ম দিলে আপনি? আর যখন জন্মই দিলেন, তখন কেন ভালোবাসলেন না আমায়? কি দোষ আসছিল আমার? কি দোষ আসছিল বলেন না? আমি তো নিজেই নিজেরে বানাই নাই আব্বা। ওই আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। তাইলে আমার ভাগ্যটা কেন এমন হইল? কেন কোনো দিন আমি আমার আব্বার আদর ভালোবাসা পাইলাম না? ময়নাকে আর আপাকে যেভাবে ভালোবাসেন, আমারই সেভাবে ভালোবাসলেন না। আমার খুব কষ্ট হয় আব্বা, খুব কষ্ট হয়। আপনি জানেন, আমার দম বন্ধ হয়ে আসে। হুতাশ করে মরে যাওয়ার মতন হাহাকার জন্মায় আমার বুকে। আপনি জানেন আব্বা, আমার মনে না অনেক কষ্ট জমা আছে, কিন্তু দেখেন, যেইখানে আমার মুখের কথা কাউকে বুঝাইতে পারি না, সেইখানে মনের কথা বুঝাবো কেমনি? আমার সবচাইতে বড় ব্যর্থতা, আমি কোনো দিন আমার মনের গভীরের কথা, অনুভূতি, কষ্টগুলো কাউকে বুঝাইতে পারি নাই। শ্যামা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে আবারও বলে, জানেন আব্বা, আমার বিয়ে ভাঙ্গা গেছে, তাতে আমার কোনো কষ্ট নাই। বিশ্বাস করেন, কোনো কষ্ট নেই। আমার কষ্ট খালি এইটাই কষ্ট। আমার খুব অসহায় লাগে। মনে হয় এই দুনিয়াতে এগুলো মানুষটি থাকতেও আমার আপন বইলে আমার আম্মা ছাড়া আর কেউ নাই। বিধাতা আমার জন্য আর কাউরে বানাইল না।
এক আম্মা ছাড়া আমার কেউ ভালোবাসলো না। এটা খুব কষ্টের। জন্ম থেকে ভাগ্যটা এমন হইব, যদি জানতাম তাইলে আল্লাহ ওরে জন্মের আগেই কইয়ে দিতাম, আমারে দুনিয়াতে পাঠাইও না আল্লাহ, আমারে দুনিয়াতে পাঠাইও না। অলকা এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে মীরা হাজারি শুনেছিলেন। শ্যামার ভেতরের সব চাপা কষ্ট বেরিয়ে এসেছে আজকে। অলকা থামায়নি মেয়েকে। এতদিনে জমে থাকা সকল কষ্টের ভার হালকা হতে দিয়েছেন তিনি। শ্যামা যে এতগুলো কথা বলতে পারবে ভাবেননি অলকা। তার মেয়ে এতগুলো কথা কখনো বলেছে কিনা তাও জানা নেই। চুপচাপ শান্ত স্বভাবের মেয়েটা রাহাজারি অলকার মনকে নাড়িয়ে তোলে। পাশে ফুপিয়ে কাছে ফুলি। অলকা চোখের পানি মুছে শ্যামার কাছে গিয়ে বসে, শান্ত কণ্ঠে বলে, কার জন্য কান্তাছিস তুই? আর এই অমানুষটার পায়ে পইরা বা কান্তাছোস কেন তুই? হ্যাঁ, যে তোরে কোনোদিন ভালোবাসলো না তার পায়ে পইরা কান্তাছিস? ও বুঝবো তোর কষ্ট। একটা কথা কি জানিস শ্যামা, চোখের পানি ফেলাইবার কারোর আপন হওয়া যায় না, কারো ভালোবাসা পাওয়া যায় না। কারণ যে আপন, যে ভালোবাসে, সে কখনো চোখের পানি আসতেই দেয় না, সে কখনো কান্না করতে দেয় না। শ্যামা মায়ের বুকে আছড়ে পড়ে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে শ্যামার। সে কান্নারত কণ্ঠে বারবার আউড়িয়ে বলে, আম্মা গো, তোমার মতো কেউ হইল না আম্মা। কেউ আমারে তোমার মতো কইরা মায়া দিয়া ভালোবাসলো না। আম্মা, আমার একটু জড়াইয়া ধরো আম্মা, আমার মাথায় একটু হাত রাখো আম্মা, আমার খুব কষ্ট হইতাছে আম্মা। অলকা শ্যামাকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাঁধভাঙা চোখের পানি ছেড়ে দেন তিনি। মুখলেসের দিকে ভেজা দৃষ্টি নিক্ষেপ করে ক্ষুব্ধ স্বরে বলেন, যদি আমাদের চক্ষু দেহের বদলে আত্মা দেখত, তাইলে সৌন্দর্যের সম্পর্কে আমাদের একটা আলাদা ধারণা থাকতো। অলকা ধীরে ধীরে মেয়েকে ধরে উঠে দাঁড়ান। মেয়ের দুই কাঁধে হাত রেখে জোরালো কণ্ঠে সবার উদ্দেশ্যে বলেন, আমার মাইয়া শ্যামা আমার গর্বের, অহংকারের, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আজকা এই জায়গায় আমার মাইয়ারে যারা যারা লাঞ্ছিত করলেন, অপমান করলেন, তাদের সবাইরে কইয়া রাখতেছি, আমার মাইয়া একদিন এমন জায়গায় যাইব যেখানে আপনাদের কারো ওর ছায়াও মারাইবার ক্ষমতা থাকব না। মিলাইয়া নিয়েন আমার কথা। সেই দিনের পর আরও 3টে দিন কেটে গেছে। শ্যামা নিজেকে সামলে নিতে শিখেছে। কেউ পাশে না থাকলে অলকা, রূপা আর ফুলি শ্যামার পাশে সবসময় ছিল। শ্যামার আশ্রয় তারা। এক মুহূর্তের জন্য তারা শ্যামাকে একা থাকতে দেয়নি। প্রতিটা মুহূর্ত সঙ্গ দিয়েছে শ্যামাকে। শ্যামা আর কাঁদেনি। বিয়ের 3 দিন পর ময়না রাজ ঘর ফেরানো। আজ ময়না আসবে তার স্বামীকে নিয়ে। সকাল সকাল মুখলেস টাটকা টাটকা বাজার করে নিয়ে এসেছেন নতুন জামাইয়ের জন্য। সেই দিনের পর অলকা মুখলেসের সামনে আর মুখ খোলেনি। যেচে পরে কথাও বলেনি মুখলেসের সাথে। মুখলেসের আনা বাজারগুলো নিয়ে মুমিনা রান্না করে চলেছেন। কাকরি বুড়ি বারান্দায় রান্নাঘরের দরজার কাছে বসে মুমিনাকে কী কী রান্না করতে হবে না হবে সেসব বাতিয়ে দিচ্ছেন। মুখের সাথে হাতও চলছে তার। একটা একটা করে পান সাজিয়ে কৌটোতে রাখছেন তিনি। তার উল্টো দিকের বারান্দায় বসে শ্যামার লম্বা ঘন চুলে তেল দিয়ে দিচ্ছে রূপা। দুই বোনের মধ্যে টুকটাক হাসি মশকরার কথা হচ্ছে। শ্যামাকে হাসানোর জন্য রূপা নানান রকম কথা বলছে, আর সেসব শুনে শ্যামা হাসছে। এক পর্যায়ে খিলখিল করে হেসে ওঠে শ্যামা। শ্যামাকে এভাবে হাসতে কখনো দেখেনি রূপা। শ্যামা আজকাল হাসে, একটু বেশি হাসে, নিজেকে একটু বেশি হাসি খুশি রাখে সে, হয়তো নিজের দুঃখ কষ্টগুলো ভোলার জন্য। শ্যামার এই প্রাণবন্ত হাসি যেন সহ্য হলো না কাকরি বুড়ির। তিনি নাকের পাটা ফুলিয়ে চিল্লিয়ে বলে ওঠেন, ওই মাইয়া, এমনে খ্যাট খ্যাট কইরা হাসতাছস কেন? জানোস না মাইয়া মানুষের উঁচু গলা থাকতে নাই? দাদির কথায় রূপাও একইভাবে চিল্লিয়ে বলে, গলা নামাইয়া কথা কও দাদি। মায়া মাইনসের উঁচু গলা থাকতে নাই। তোমার গলা শুই না তো টিনের চালের কাওয়াটাও উইরা গেল বোধ হয়। শ্যামা কিছু বলে না, নীরবে বসে থাকে। রূপার কথায় মুমিনা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, আজিজ কইলে তুই একটু বেশি চটং চটং কথা কইতে শিখছস রূপা। কে শিখাইছে তোরা এগুলা? দিন দিন মায়ের মতো হইতাছস। একদম ঠিক কইছো ফুপু। ভাগ্যিস আম্মার মতো হইতাছি। কি জানো, আমি আমার আম্মার মতোই হইতে চাই। তোমাগো মতন হইবার কোনো ইচ্ছা আমার নাই। রূপার কথায় রিডি করে চলে ওঠে মোমেনা।
কাকরি বুড়ি কথা কাটিয়ে শ্যামাকে তাচ্ছিল্য করে বলেন, ওই মেইয়া খবরদার ওই ঘরে আয় যাইবি না। আমার সোনার টুকরা নাতনি আর নাত জামাই আইতাছে। ওই ঘর এই কয়দিন ওরা থাকবো। ওই ঘরের দিকে পা বাড়াইবি না কইয়া দিলাম। আর হ্যাঁ, আমার নাতি জামাইয়ের সামনে যাওয়া তো দূরের কথা, ওর দিকে চোখ তুইলাও তাকাবি না। রূপা ঝাঝালো কণ্ঠে বলল, বারবার ওই মায়া কি করতেছো দাদি? ওর একটা নাম আছে, নাম কইতে পারো না? আর ওই ঘরে যাইবো না তো কই যাইবো শুনি? তোমার সোনার টুকরা নাতনি আইতাছে, নিজের ঘরের জায়গা দাও নাতনি রে। এমন সময় অলকা হাতে করে কিছু কাঠের খড়ি নিয়ে বাড়িতে ঢোকেন। বাইরে কোড়াল দিয়ে গাছের গুড়ির বড় বড় কাঠগুলো ছোট ছোট টুকরো করছেন মুখলেস। রান্নার কাজে লাগবে এইসব। অলকা কাঠের টুকরোগুলো উঠানের একপাশে রোদে রাখেন। অলকাকে দেখে সবাই চুপ হয়ে যায়। শ্যামার মাথায় তেল দেওয়া শেষ। শ্যামা তেলের বোতলটা নিয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই অলকা ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, শ্যামা, তোর সব দরকারি জিনিসপত্র লইয়া আমার ঘরে আয়। আর রূপা, তোর জিনিসপত্রগুলাও লইয়া আয়। এই কয়েকদিন তোগো বোন ওই ঘরে থাকব, তোরা থাকবি আমার ঘরে। সব জিনিসপত্র আমার ঘরে গিয়া রাখ, দ্বিতীয়বার যেন ওই ঘরে পা রাখতে না হয়। অলকার কণ্ঠে আদেশ। রূপার মনে প্রশ্ন জাগে, সে মাকে জিজ্ঞেস করতে চায়, তোগো বোন কেন কইতেছো আম্মা? ও তোমার মায়া না? কিন্তু রূপা জিজ্ঞেস করে না, মনের প্রশ্ন মনেই রাখে। দুই মেয়ে মায়ের আদেশ মতো ওপর নিচে মাথা নেড়ে ঘরে চলে যায়। অলকা কলপারে যান হাত মুখ ধুতে। এইদিকে মোমেনা কাকরি বুড়িকে খুশি বলে ওঠে, দেখছো আম্মা কেমন মাইয়া? মায়ের কথায় কেমন সুরসুর কইরা চলে গেল। ওগো কথা স্যার, আমার ময়না আইতাছে, এর যত্নে আদিক্ষেতা যেন কোনো কমতি না হয়। পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগ মুহূর্ত। চারদিকে মৃদু বাতাস বইছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা। পশ্চিম আকাশে সূর্য ডোবার টকটকে লাল আভা দেখা যাচ্ছে। সমস্ত আকাশে কেমন গেরুয়া রঙের ছোপ ছোপ আভা। পাখিদের কিচিরমিচিরে চারদিক মুখরিত। আপন টানে নিজেদের নিরে ফিরছে পাখিরা। শ্যামার রূপা দু বোনের নামা শেষে মায়ের ঘরে গিয়ে নিজেদের কাপড় গুছিয়ে রাখছে। দাউরির বাইরে থেকে পায়ে চালিত 3 চাকা ভ্যানের ঘন্টির শব্দ ভেসে আসছে। গেটের কাছে দাঁড়িয়ে কাকরি বুড়ি অপেক্ষা করছিল ময়নার জন্য। ময়নাকে ভ্যান থেকে নামতে দেখে কাকরি বুড়ির চোখ খুশিতে চিকচিক করে ওঠে। অলকা বাইরে বের হননি। বাইরে বের হওয়ার কোনো ইচ্ছে বা আগ্রহ নেই তার। মুখলেস গেছেন আড়তে। মোমেনা দৌড়ে যায় রান্নাঘরে। হাতে মিষ্টির বাটি নিয়ে আবারও হন্তদন্ত হয়ে বেরিয়ে আসেন। বিয়ের পর প্রথমবার নতুন জামাই এসেছে। মিষ্টি মুখে না করিয়ে ভেতরে আনতেনি। শুধু নতুন জামাই আর ময়নাই আসেনি, বরং তাদের সাথে এসেছে আরও 2জন পুরুষ। এদের মধ্যে একজন চেনা, বিয়েতে এসেছিল তিনি, সম্পর্কে মানিকের বোন জামাই হয়। আর একজন অচেনা, মানিকের বয়সী একটা ছেলে। কাকরি বুড়ি সবাইকে নিয়ে বাড়ির ভেতরে আসেন। কাকরি বুড়ির চোখ জল করছে, চোখে মুখে অদ্ভুত মুগ্ধতা তার। ময়নার পরনে সোনালি পাড়ের লাল শাড়ি, সাথে ভারী গহনা। ময়নাকে দেখে অলকার ভঙ্গি পাল্টে যায়। মানিক মাথা উঁচু করে সালাম দেয় অলকাকে। অলকা নির্বিকারভাবে সালামের উত্তর দিয়ে সোজা ঘরে চলে যান। মানিক আর ওর সাথে যে 2জন এসেছে তাদের থাকার ব্যবস্থা করা হয় শ্যামার ঘরে। কাকরি বুড়ি সোহাগের নাতনিকে নিজের ঘরে রাখবেন বলে জানিয়েছেন। রসিয়ে রসিয়ে তিনি ময়নাকে নিজের ঘরে থাকার জন্য রাজিও করিয়েছেন। ময়নাকে খাটের একপাশে বসিয়ে কাকরি বুড়ি ময়নার গায়ের গয়নাগুলো দেখছেন। দেখে মনে হচ্ছে সোনার গহনা। বুড়ি চোখ বড় বড় করে ময়নার দিকে তাকিয়ে বলে, ওইগুলা সব সোনার? ময়না নিজেও জানে না এগুলো সোনার কিনা। আসার সময় ময়নার শাশুড়ি ওকে এইসব দিয়েছিল পরার জন্য। ময়না বুক ফুলিয়ে গরিমা বজায় রেখে বলে, শোনার না তো কি, ওই বাড়ির একমাত্র বউ আমি। আমারে কি ওরা সিটি গোল্ডের গয়না দিয়ে পরাইবো? আর এই 2 দিনে সবাই আমার মাথায় তুইলা রাখছিল। জানো, সবাই আমার রূপ দেখা আমারে কত শাড়ি আর গয়না উপহার দিছে। আমি তো সেইগুলা কিছুই লইয়া আহি নাই। ময়নার কথায় মোমেনা বিস্ময়ের স্বরে বলে, কি কস? তোর আরো গয়না আছে? হ, আছে তো। শ্যামার জায়গায় তোর বিয়া হয়ে একদম ঠিক হইছে। দেখ শ্যামার ভাগ্যের সবকিছু কেমন তুই পাইয়া গেলি। মোমিনার কথায় কাকরি বুড়ি মুখ বাঁকিয়ে বলে ওঠেন, এই মাইয়া এগুলো দিতে নাকি?
এগুলো তো আমার ময়না রূপ দেখা দিছে। ওই মাইয়ার কোনো রূপ আছে? কি দেখা ওরে এগুলো দিত? ওই কালা চামড়া দেখা দিত? ময়না খানিক বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। ময়নাকে দাঁড়াতে দেখে কাকরি বুড়ির রসিকতা করে বলেন, দাঁড়াইলি কেন? এখন আবার কই যাইবি তুই? কেবল তো জামাইয়ের ঘর থাইক্কা আইলি, আবার যাইবি? জামাইরে না দেখা থাকতে পারতাছস না নাকি? হ হ, এমন হয়। আমিও প্রথম প্রথম তোকে দাদারে ছাড়া থাকতে পারতাম না। ময়না বিরক্তিতে কপাল কুঁচকে বলে, উফ বুড়ি, চুপ করবা? আমি এখন আম্মার ঘরে যাইতাছি, কাজ আছে আমার ওই ঘরে, বিরক্ত করবা না একদম। বলেই দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের দিকে চলে যায় ময়না। ঘরের ভেতর টিমটিম হারিকেনের আলো জ্বলছে। অলকা রান্নাঘরে গেছেন ভাত বাড়তে। রূপা বিছানা ঝাড়ছে। আম্মা ভাত নিয়ে এলে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। হারিকেনের খোলে কালি জমেছে। শ্যামা গরম কাচের খোলটা খুলে শুকনো কাপড় দিয়ে কালি পরিষ্কার করায় ব্যস্ত। রূপা বিছানা ঝাড়তে ঝাড়তে শ্যামাকে সাবধান করছে যাতে হাত পড়ে না যায়। ময়না ঘরে ঢুকে রূপাকে জিজ্ঞেস করে, ভালো আছিস আপা? ময়নার কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় শ্যামা আর রূপা। অসাবধানতাবশত হাতে গরম খোলের আঁচ লাগায় মৃদু স্বরে চেঁচিয়ে ওঠে শ্যামা। রূপা ময়নার কথায় পাত্তা না দিয়ে দৌড়ে যায় শ্যামার কাছে। শ্যামার হাত ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, পুড়ে ফেলাইলি তো হাতটা, বারবার সাবধান করলাম, কানে যায় না কথা? কোন দিকে মন থাকে তোর? আপা, আমি ঠিক আছি, কিছু হয় নাই। দেখো, এমনি একটু আচ্ছা লাগছে। তুমি দেখো, ময়না আইছে। কেমন আছিস ময়না? নিজের ক্ষত ঢেকে ময়নাকে উদ্দেশ্য করে উৎফুল্ল কণ্ঠে কথাগুলো বলে শ্যামা। এদিকে ময়নার আগে গজগজ করতে করতে দাঁত পিষে বলে, ঢং করো না তো আপা, তোমার এই ভালো মানুষের ঢং দেখলে গা জ্বলা যায়। রূপা সশব্দে জবাব দেয়, তোরে ঢং দেখতে কেডাই কইছে? আইসোস কেন এইখানে? শ্যামা কেমন আছে এইটা দেখতে আইসোস? দেখ দেখ, শ্যামা অনেক ভালো আছে। রূপার কণ্ঠে ময়নার প্রতি অবজ্ঞা আর তাচ্ছিল্য। ময়না এগোতে এগোতে বলে, আইসি তো নিজের জিনিস লইয়া যাইতে। এই ঘরে আমার একটা নিজস্ব জিনিস আছে, ওইটা নিতে আইসি। তাই তো ভাবি, তোর মতো মায়া তো নিজের জিনিস, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। কেন করলে এমন ময়না? কেন করলি? শ্যামা তো তোর আপা, ওরে তো তুই আপা ডাকস, তাইলে কেন এমনটা করলি? শেষের কথাগুলো বলতে গিয়ে রূপার গলা ভারী হয়ে আসে। শ্যামা হাসে, অদ্ভুতভাবে হাসে, কারণ সে আর কাঁদতে চায় না, তাই সে হাসে। শ্যামা ময়নাকে নমনীয় কণ্ঠে বলে, আর কি নিবি ময়না? আমারে বল, আমি তোরে খুঁজে দিতাছি। ময়না শ্যামাকে পাশ কাটিয়ে খাটের উপর থাকা বালিশ দুটো উলট পালট করে দেখতে থাকে। একে একে বালিশের কভারগুলো খুলে ছুঁড়ে ফেলে। বিছানার তোষকের নিচে কিছু খুঁজতে থাকে। পুরো গোছানো বিছানায় এলোমেলো করে ফেলে ময়না, তবুও কিছু খুঁজে পায় না সে। গোছানো বিছানায় এলোমেলো করতে দেখে রূপার রেগে গিয়ে বলে, পাগল হয়ে গেছিস ময়না? কি করলি এইটা? ময়না শ্যামার সামনে এসে বলে, ছবিটা কইলো খাই রাখছো আপা? ময়নার ফর্সা সরু নাকের ডগা ঘেমে গেছে। শ্যামা আলতো হাতে ময়নার নাকের ঘাম মুছিয়ে দিয়ে বলে, স্বামী তোরে অনেক ভালোবাসে, তাই না ময়না? আর ছবি, ওটা তো আমার কাছে নাই, ওইটা তো আমি আগুনে পুড়াইয়া ফেলছি। শ্যামার গা ছাড়া জবাবে ময়না আর কিছু বলে না। যেভাবে হনহনিয়ে এসেছিল ঠিক সেভাবেই ঘর থেকে বেরিয়ে যায় সে। দরজার কাছে আসতেই মুখোমুখি হয় অলকার। অলকার হাতে খাবারের গামলা। ময়নার আগে মুখশ্রী বদলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তোলে। গদগদ হয়ে মাকে বলে, আম্মা, কই গেছিলা আম্মা? আইসি তাইকা তোমার লগে কথা কইতে পারি নাই। অলকা মেয়েকে পাশ কাটিয়ে ঘরে ঢোকেন। পা বাড়াতে গিয়েও কষ্ট হয় অলকার। অলকার ঘরে ঢোকার আগেই শ্যামা তড়িঘড়ি করে বিছানা আগের মতো গুছিয়ে নেয়। অলকা ঘরে ঢুকে শ্যামা আর রূপাকে উদ্দেশ্য করে বলে, তাড়াতাড়ি আয়, অনেক রাত হইছে, খাইয়া দাইয়া ঘুমাইতে হইব। ময়না ঠায় দাঁড়িয়ে রইল দরজায়। রূপা আর শ্যামা মেঝেতে পাটি বিছিয়ে বসে মায়ের দুই পাশে। অলকা গাবলায় ভাত মেখে খাইয়ে দিচ্ছেন মেয়েদের। এই কয়েকদিন ধরে রাতের খাবার সময়টুকু যেন অলকার কাছে শান্তির সময়। আজকাল শ্যামা আর রূপা দু বোন এর ছোট বাচ্চাদের মতো বায়না করে মায়ের কাছে। ওদের বায়নাতেই অলকা রাতের খাবার নিজের হাতে খাইয়ে দেন মেয়েদের। ময়না অনেকটা সময় দরজায় দাঁড়িয়ে থেকে দেখে ওদের। ওর চোখে মুখে একরাশ ঈর্ষা।
ময়না মুখ ঝামটিয়ে ফোঁস করে বেরিয়ে আসে সেখান থেকে। 3 দিনের মাথায় ময়নার শ্বশুর বাড়িতে ফেরার কথা। মুখলেস বেজায় খুশি। মানিকের জামাই আদতে কোনো ত্রুটি রাখেনি মুখলেস। মানিকের সাথে যে দুজন এসেছে তাদেরকে ভালো মতো আপ্যায়ন করা হচ্ছে। আর একদিন থাকবে ওরা, আগামীকাল চলে যাবে সবাই। মুখলেস দুপুরে হাটে গিয়ে ময়না, মানিক আর বাকি 2 জনেরই জন্য নতুন কাপড় চোপড় কিনে নিয়ে এসেছেন। নিয়ম মাফিক এসব দিতে হয়। মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে মুখলেসের গর্বের শেষ নেই। হাটে বাজারে সবাইকে বলে বেরিয়েছেন তার সোনার টুকরো মেয়েকে তার জামাই পুরো সোনায় মুড়িয়ে রেখেছে। এই 2 দিনে শ্যামা কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হয়নি। নিজেকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করেছে। ঘর আর কলপার ব্যতীত অন্য কোথাও এক পাও বাড়ায়নি। যে ঘাটে প্রতিদিন সকাল সন্ধ্যা শ্যামার ছায়া পড়তো সেই ঘাটেও যায়নি এই 2 দিন। অলকা নিজেই মেয়েকে ঘর থেকে বের হতে দেয়নি। এর কারণটা অজানা নয়। মানিকের সামনে তো দূরের কথা, ময়নার সামনেও আর পড়েনি শ্যামা। একদিকে মানিক আর অন্যদিকে মানিকের সাথে একটা জোয়ান ছেলে এসেছে। মূলত তার কারণেই অলকা শ্যামাকে বাইরে বের হতে দেননি। মীর কাটা খাই নুনের ছেটে লাগাতে চান না তিনি। নিশতি রাত, ময়না খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। কাল দুপুর হতে হতেই চলে যাবে ওরা। রাতের অন্ধকারে চারদিক ছেয়ে গেছে। চাঁদও ওঠেনি আজকে। পুরো বাড়ি অন্ধকার। ঘরের আলো নিভিয়ে যে যার মতো শুয়ে পড়েছে। অলকাকে মাঝখানে নিয়ে শ্যামা আর রূপা 2 বোন 2 দিকে শুয়েছে। ক্লান্ত শরীর নিয়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছেন অলকা। রূপাও ঘুমিয়ে গেছে অনেক আগে। হারিকেন নেভানোর পর একটা পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। পুড়ছে শ্যামার মনটাও পুড়ছে। ভেতরে ভেতরে ঝড় বইছে শ্যামার। শত কষ্ট বুকের ভেতর কবর দিয়ে সারাদিন হাসলেই কি মানুষ ভালো থাকে? শ্যামার চোখে ঘুম নেই, আছে শুধু লোনা জল। জানি শব্দে গড়িয়ে পড়ছে কালবে। বালিশ ভিজে গেছে। রাত অনেকটা হয়েছে। শ্যামা কয়েকদিন ধরে তাহাজ্জুদ নামাজ পড়েনি। আজ ইচ্ছে হলো পড়ার। ভারাক্রান্ত মন নিয়ে শ্যামা শোয়া থেকে উঠে বসে। চোখের পানি মুছে নেয়। খাট থেকে নেমে দূরে গিয়ে হারিকেন জ্বালায়। হারিকেনের হলদে আলোয় আম্মা আর আপাকে একবার দেখে নেয়। ব্যাঘরে ঘুমিয়ে আছে 2 জনে। তবুও শ্যামা অতি সতর্কতার সহিত দরজা খুলে ঘর থেকে বের হয় যাতে কারো ঘুম ভেঙে না যায়। হারিকেনের নিভু নিভু আলোয় কলপারে যায় উঁচু করতে। বাইরে হারিকেন রেখে ভালো করে চোখে মুখে পানি দিয়ে একটু সময় নিয়ে অজু করে বেরিয়ে আসে কলপার থেকে। বাইরে বেরিয়ে হারিকেনটা হাতে নিয়ে কয়েক পা সামনে এগোতেই একটা শক্ত হাত শ্যামার হাত ধরে আটকে দেয়। শ্যামা ভয় পেয়ে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায়। অন্ধকারে ছায়া মুহূর্তের মতো কিছু একটা দেখতে পায় সে। ভয়ে শ্যামার গলা শুকিয়ে যায়, সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কে 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 কে? ওপাশ থেকে পুরুষালী একটা ভরাট কণ্ঠ। আমি। পুরুষালী কণ্ঠে শ্যামার রুহু পর্যন্ত কেঁপে ওঠে। নিজের হাত সারানোর জন্য হাত মোছড়াতে মোছড়াতে নিচু স্বরে বলে, কে আপনি? হাত ছাড়েন আমার। এত রাইতে আপনি আমাকে বাড়িতে কি করেন? ছাড়েন আমার হাত। ওপাশের জন আবারও বলে, সারার জন্য তো ধরি নাই। শ্যামা এক ঝটকায় হাত সারিয়ে হারিকেনটা ওপরে তুলে দেখে কুচকুচে কালো মণিওয়ালা একজোড়া চোখ ওর দিকে বিকৃত নজরে তাকিয়ে আছে। শ্যামলাকরণের সোঠাম দেহি একটা পুরুষ, লম্বায় শ্যামার থেকে অনেকটা উঁচু। কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামার দিকে। পরনে একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি ছাড়া আর কিছু নেই। অচেনা এক পুরুষকে দেখে শ্যামা ভয়ে এদোমেদোভাবে 2 পা পিছিয়ে যায়। পেছন ঘুরে ঘরের দিকে দৌড়াতে গেলে শ্যামার ওড়নার এক অংশ টেনে ধরে লোকটা। ওড়নায় হ্যাঁচকা টান পড়তেই শ্যামা থেমে যায়। হাতের হারিকেনটাও মাটিতে কাত হয়ে পড়ে যায়। চারদিকের মৃদু আলো আরও বেশি ঝাপসা হয়ে যায়। ভয় শ্যামার গলা দিয়ে কথা বের হচ্ছে না। চিৎকার করার শক্তিটুকুও নেই। এমনিতেই শ্যামা ভীতু স্বভাবের, তার উপর এইরকম অবস্থার সম্মুখীন হতে হবে সে কখনোই ভাবেনি। শ্যামা পুরো শরীর কাঁপছে। সে কাঁপা কণ্ঠে আবারও বলে, কে আপনি? আমাকে বাড়িতে কি করতেছেন আপনি? লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে শ্যামার কাছে। অনেকটা কাছে এসে মুখের ওপর একটু ঝুঁকে বলে, আমি ফরিদ। গত 2 থাইকা এই বাড়িতেই আছি আমি। দেখোস নাই? আর দেখবি বা কেমন কইরা? বলেই লোকটা এক হাতে মাটি থেকে হারিকেনটা তুলে শ্যামার সামনে ধরে। হারিকেনের আলোয় শ্যামার আপাত মস্তক লোলুপ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে শ্যামার শ্যামলা মুখশ্রীর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, আরে বাহ, সেরি কালা হইলেও সুন্দর আসস। মানিক ভুল কইরে নাই জানস?
মানিকের মুখে তোর কথা শুন না তোরে দেখার লাগিয়াই আমি এই বাড়িতে আইছি, কিন্তু তুই তো শালি ঘর থেকেই বাইর হস না। শ্যামা এতক্ষণে বুঝতে পারে এই লোকটা কে হতে পারে। শ্যামা নিজেকে ধাতস্থ করে দৃঢ় কণ্ঠে বলে, কাছে আইবেন না, দূরে সরেন। আমার কাছে কি চাই আপনার? ছাড়েন আমার হাত, নাইলে কিন্তু আমি চিল্লামু। ফরিদ শাহাদাত আঙুল নিজের ঠোঁটে ঠেকিয়ে ফিস ফিস করে বলে, কি কইলি? চিল্লাইবি? চিল্লা চেঁচা, আমিও দেখি কি করতে পারস তুই। বিয়া ভাঙ্গিয়া যাওয়ার পর তো অর্ধেক সম্মান হারাইছস, আজ না হয় আর অর্ধেকটা হারাইবি। আর কি কইলি? কি চাই আমি তোর কাছে? আমি তোরে চাই, আজ রাতের জন্যে আমি তোরে চাই। পছন্দ হয়েছে তোরে, এর বিনিময়ে যা চাইবি তাই দিমু, হইবি আমার? শ্যামার চোখ খিচে বন্ধ করে নেয়। ঘৃণায় কার রেডি করে চলে ওঠে। মুহূর্তেই সে গর্জে ওঠে, তোর বাচ্চা, হাত ছাড় আমার। ফরিদ শ্যামাকে ঘুরিয়ে ওর হাত পেছনের দিকে মুচড়ে ধরে। শক্ত জোরালো হাত দিয়ে আরও জোরে চেপে ধরে শ্যামার হাত। ব্যথায় কোকিয়ে ওঠে শ্যামা, তবে ভয় ও দুটানায় মুখ দিয়ে জোরে শব্দ বের করে না। শ্যামার পিঠ ঠেকেছে ফরিদের বুকে। ফরিদ শ্যামার ঘাড়ে নাক খুঁজতে খুঁজতে বলে, শালি তোর তেজও আছে দেখতাছি। মানিক কি ভুলটাই না করলো। বিশ্বাস কর, আমি মানিকের মতো অতটাও খারাপ না। তুই যদি চাস তাহলে তোরে আমি বিয়া কইরা রাজরানী কইরা রাখমু। বিয়া করবি আমায়? দেখ, তোর ভাগ্য ভালো যে তুই মানিকের হাত থেকে বাইসা গেছস। মানিক কিন্তু সুবিধার বলা না, পতিতালয়ের সাথে ওর ভালোই যোগ আছে। তোরে সেইখানে বেইচ্ছা দিতেও দুইবার ভাবতো না ও। কিন্তু আমি তোরে চাই, তোর জন্যই তো আমি এই বাড়িতে আইছি। কথার সাথে সাথে ফরিদের বিশ্রী হাতের বিচরণ হচ্ছে শ্যামার শরীরে। অনাকাঙ্ক্ষিত আর অপ্রীতিকর স্পর্শ শ্যামার চিত্তকে নাড়িয়ে তোলে। জ্বলন্ত আগুনের মতো জ্বলে ওঠে শ্যামা। কোনো কিছু না ভেবেই নিজেকে ছাড়াতে এক ঝটকায় শরীর ঘুরিয়ে পা দিয়ে সজোরে আঘাত করে ফরিদের পেটে। আচমকা আক্রমণ এবং ব্যথায় ফরিদ দু পা পিছিয়ে পেট চেপে ধরে কোকিয়ে ওঠে। এই ফাঁকে শ্যামা হাতে হারিকেন তুলে নিয়ে সেই হারিকেন দিয়ে আবারও জোরে আঘাত করে ফরিদের মাথা বরাবর। হারিকেনের সরু লৌহের রড ভেঙে ঢুকে যায় ফরিদের কপালে। গরম কাচের খোলটা ছিটকে পড়ে মাটিতে। তীব্র ব্যথায় ফরিদ মুখ চেপে ধরে মাটিতে নুয়ে পড়ে। ক্রোধে পুরো শরীর কাঁপছে শ্যামার। অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে ফরিদের দিকে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। ফরিদ মাথা চেপে ধরে শ্যামার দিকে তেড়ে আসতে নিলে শ্যামা পাশে থাকা একটা চেলা কাঠ ছুঁড়ে মারে ফরিদের দিকে। কাঠটা গিয়ে লাগে ফরিদের মাথায়। আঘাতের ওপর আঘাত পেয়ে ফরিদ আরও বেশি কুঁকড়ে যায়। হাঁটু ভেঙে মাটিতে নুয়ে পড়ে। মাথা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে। জল বেয়ে গড়িয়ে পড়ছে সেই রক্ত। ফরিদ হতচকিত। শ্যামার এমন রূপ আশা করেনি সে। রাগে হিসিয়ে ওঠে সে, তবে শক্তি কোলয় না শ্যামার ওপর হামলা করার। শ্যামার হাতের হারিকেনের এক অংশ ভেঙে নড়বড়ে হয়ে গেছে। শ্যামা নড়বড়ে হারিকেনটা নিয়ে এগিয়ে যায় ফরিদের কাছে। ফরিদের রক্তে ভেজা মুখ দেখে একটুও সহানুভূতি জাগে না শ্যামার মনে, বরং সে ফরিদের সামনাসামনি একটু ঝুঁকে একদলা থুতু ছুঁড়ে মারে ফরিদের মুখে। মাইয়া মানুষ মানে দুর্বল, তাই না? আমার চোখের পানি দেখা ভাবলি আমি অসহায়, আমি দুর্বল? মাইয়া মানুষ নরম আর কোমল হইতে পারে, কিন্তু এই কোমলতার কাচের মতো, যা একবার ভাঙলে রক্তে ছড়াইতে পারে। মাইয়া মানুষ শুধু কাঁদে না, মাইয়া মানুষ আগুন জ্বালাইতেও পারে, সব কিছু ধ্বংস কইরা দিতে পারে। তুই আমার সামনে আঘাত করছস না, শুক্রিয়া আদায় কর। মানুষ খুন করা পাপ না হইলে এইখানে তোরে আইস কবর দিয়া দিতাম। চুপ কইরা থাকি মানে এই না যে তোর মতো নরপিশাচ আমাদের সুযোগ নিব। অন্ধকারে চারদিকের গা ছমছমে ভাব আরও বেশি ভয়ানক হয়ে উঠেছে। ফরিদ মাথা চেপে ধরে আছে, চারদিক ঝাপসা হয়ে যাচ্ছে ওর কাছে। পরদিন সকাল সকাল ফরিদের কপালে ব্যান্ডেজ দেখে কপাল কুঁচকে যায় অলকার। এই বাড়িতে এসেছে থেকে ফরিদের সাথে কথা বলেনি অলকা, তবে এবার মানবতার খাতিরে অলকা ফরিদকে মাথায় কি হয়েছে তা জিজ্ঞেস করলে ফরিদ আমতা আমতা করতে করতে বলে, রাতের অন্ধকারে উষ্টা খেয়ে দরজায় বাড়ি লাগার কারণে মাথা একটু কেটে গেছে। তবে কথাটা বিশ্বাস হয় না অলকার। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফরিদকে পর্যবেক্ষণ করে আবারও জিজ্ঞেস করেন, ঘরের দুয়ারে ব্যথা পাইছোস
নাকি অন্য কোথাও? ফরিদ মাথা নিচু করে চোরের মতো এদিক ওদিক তাকিয়ে জবাব দেয়। হ, ঘরের দুয়ারেই ব্যথা পাইছি। বলেই দ্রুত পায়ে সেখান থেকে ঘরের দিকে চলে যায় ফরিদ। অলকা তাকিয়ে দেখেন দরজার কাছে মানিক ইশারা দিয়ে ডাকছে ফরিদকে। দুজনের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। প্রথম থেকেই ফরিদের আচরণ নজরে রেখেছিলেন অলকা। ফরিদের ব্যবহার সুবিধার লাগেনি অলকার কাছে। আজ ভোরবেলা কলপারের বাইরের মাটিতে রক্তের ছোপ ছোপ দাগ দেখেছেন অলকা, তার সাথে মাটিতে ছেঁটা ছেঁটা কেরোসিন। ফরিদ যদি ঘরের দরজায় আঘাত পায় তাহলে কলপারের বাইরের রক্তগুলো কিসের? আর কেরোসিন বা এলো কোথা থেকে? মাথায় এইসব প্রশ্ন আসতেই অলকা সচকিত হয়ে যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পেছন ঘুরে ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ান। কয়েক পা এগোতেই দেখতে পান শ্যামা ঘর থেকে বের হচ্ছে। অলকার সূক্ষ্ম যুগল কিঞ্চিত কুঁচকে যায়। অলকা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, কোনে যাইতাছিস? শ্যামা একটু থেমে বলে, ঘাটে যাইতাছি আম্মা। একা নাকি ফুল আইছে? আমি একা। অলকা চোখ শুরু করে তাকায় শ্যামার দিকে। যে মেয়ে 2 দিন থেকে ঘর থেকেই বের হয়নি, সে এখন একা ঘাটে যাচ্ছে। একা যাইবি? রূপা কই? ওরে লইয়া যা। আপা শুয়ে আছে আম্মা, পেটে ব্যথা করতেছে, আপার আরামের প্রয়োজন। আপা শুয়ে থাকুক, আমি যাই। অলকা আর কিছু বলেন না। শ্যামা আলতো হেসে মাথার ওড়নাটা ঠিক করে ঘাটের দিকে চলে যায়। অলকা কিছু একটা ভেবে দ্রুত পায়ে ঘরে চলে যান। রূপা জড়সড় হয়ে শুয়ে আছে খাটের উপর। অলকা ঘরে ঢুকে চঞ্চলতার সহিত এদিক ওদিক কিছু একটা খুঁজতে থাকে। মায়ের হাবভাব দেখে রূপা উঠে বসে মাকে জিজ্ঞেস করে, কি খুঁজতেছো আম্মা? অলকা এদিক ওদিক তাকিয়ে মাচার উপর থেকে হারিকেনটা হাতে নেয়। পাশে খোলটা পড়ে আছে। হারিকেনের এক অংশ ভাঙা, লোহার সরু রডটা ঝুলে আছে। অলকা ভালো করে হারিকেনটা পর্যবেক্ষণ করে সেটা আবার মাচার উপর রেখে দেয়। তারপর রূপার দিকে ঘুরে বলে, কিছু খুঁজতাছি না আমি। তোর পেটের ব্যথা কমছে, শুইয়া আরাম কর, তাইলে ভালো লাগবে। আমি যাই, কাম আছে আমার। বলেই দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসেন অলকা। সোজা ঘাটের দিকে চলে যান তিনি। শ্যামা ঘাটের সবচেয়ে নিচের সিঁড়িতে বসে নদীর পানিতে পা ডুবিয়ে বসে আছে। বড় আম গাছটার ছায়া পড়েছে শ্যামার মাথার উপর। বরাবরের মতো অন্যমনস্ক হয়ে এক ধ্যানে নদীর শান্ত পানির দিকে তাকিয়ে আছে শ্যামা। অলকা পেছন থেকে মেয়েকে ডাকেন, শ্যামা। শ্যামা ঘাড় ঘুরিয়ে তাকায়। আম্মা, তুমি কিছু কইবা? কাল রাতে কি হয়েছিল? কিছু হয়নি তো আম্মা। কেন? হারিকেনটা ভাঙলো কেমনে? হাত থেকে পইরে গেছিল। অলকা দৃঢ় কণ্ঠে প্রশ্ন করছে শ্যামাকে, আর শ্যামা উৎফুল্ল কণ্ঠে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। একটু জড়তা নেই শ্যামার মাঝে। অলকা একটু থেমে আবারও বলে, কলপারে বাইরে রক্ত দেখলাম। কিসের রক্ত জানোস তুই? আমি কেমনে জানবো আম্মা? দেখো, হয়তো কোনো জানোয়ারের রক্ত। শ্যামা মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে উত্তর দেয়। অলকা খানিক বিস্মিত হন এতে। তিনি বলেন, কি হয়েছে তোর শ্যামা? কিছু হয় নাই তো আম্মা, বরং যা হয়েছে সব ভুইলা গেছি আমি। তুমি তো কইছিলা আমি যেন মাথা উঁচু কইরা বাঁচি, নিজের আত্মসম্মানের জন্য বাঁচি। সেটাই করতেছি আম্মা, নিজের আত্মসম্মানের জন্য বাঁচতেছি আমি। অলকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন শ্যামার দিকে। মাকে তাকিয়ে থাকতে দেখে শ্যামা হাসে। শ্যামার চোখের দিকে তাকিয়ে অলকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রশান্তির হাসি হাসেন অলকা। শ্যামার আজকাল বড্ড একা একা লাগে। 2 দিন ধরে রূপা নেই। শ্যামাকে আলাদা করে সময় দেওয়ার মতো কেউ নেই। অলকা থাকেন নিজের কাজে ব্যস্ত। নতুন করে ধান ভাঙার কাজ শুরু করেছেন তিনি। আগেও করতেন, কদিন বন্ধ ছিল। এতে সংসারে 2 পয়সা আসে, যা দিয়ে অলকা শ্যামার যাবতীয় খরচ অনায়াসে চালিয়ে নিতে পারেন। মুখলিস কখনোই শ্যামার জন্য 1 টাকাও ব্যয় করেন না। এতে নাকি তার সংসারের ঘাটতি হয়। অপায় অলক্ষণে মেয়ের পেছনে অর্থ ব্যয় তার কাছে অপচয় ছাড়া আর কিছু নয়। অলকাও কখনো হাত পাতেনি মুখলিসের কাছে। শ্যামার অতি স্বল্প চাহিদা পূরণের জন্য অলকা একাই যথেষ্ট। স্বল্প চাহিদাটুকুও শ্যামা প্রকাশ করে না কখনো। রূপা নিজের শ্বশুর বাড়ি গেছে আজ 2 দিন হলো। 2 দিন আগে রূপার স্বামী জাভেদ এসে ওকে নিয়ে গেছে। বেচারি রূপার শরীরের অবস্থা ভালো না। এই গর্ভাবস্থায় কিছু একটা খেলে হজম হওয়ার আগেই তা পেট থেকে বেরিয়ে আসে।
হাঁটা চলাতেও অসুবিধা হয়। এই 6 মাসেই পেটটা অনেক উঁচু হয়েছে রূপার। সবাই বলছে ওর নাকি 2টো বাচ্চা হবে। রূপা এতে বেজায় খুশি। রূপাকে নিয়ে জাভেদ বা ওর পরিবারের কেউ কোনো ঝুঁকি নিতে চায় না। আরও বেশি দেরি হলে রূপার শরীরের অবনতি হবে, তাই জাভেদ রূপাকে আর থাকতে দেয়নি বাপের বাড়িতে। রূপা চলে যাওয়ার শ্যামা একা হয়ে গেছে। মায়ের পরে রূপাই ওর কাছে সব। এই কদিনে রূপার সাথে থেকে শ্যামা সেই আগের মতো ছোট্ট শ্যামায় পরিণত হয়ে গেছিল। রূপার চলে যাওয়ায় শ্যামা আবার সেই আগের মতো চুপচাপ হয়ে গেছে। হাতে গোনা কথা বলে মাত্র, তাও আবার সেগুলো মায়ের সাথে। জোহরের নামাজ শেষে শ্যামা ঘাটে গিয়ে বসেছে। কয়েকদিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে। ধলা নদীর পানি বেড়েছে অনেকটা। আবহাওয়া বেশ শীতল, ঠান্ডা হাওয়া বইছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। শ্যামা ঘাটের ওপরে সিঁড়িতে বসে বড় বড়ের মতো এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে আছে। নদীর নতুন পানিতে মাছ বেড়েছে। মুখলেস জালে অনেক মাছ পেয়েছেন আজ। একটা বড় রুই মাছ রেখে বাকিগুলো নিয়ে আড়তে গেছেন তিনি। অদুকা কলপারের বাইরে বসে মাছ কাটছেন। কচুমুখী দিয়ে রুই মাছের শ্যামার বড্ড পছন্দ। মীর পছন্দে আজ কচুমুখী দিয়ে রুই মাছ রাঁধবেন তিনি। মুখলেস বাবা হয়েও আজও জানে না শ্যামার রুই মাছ পছন্দ। জানলে হয়তো তিনি এই মাছ রাখতেন না খাওয়ার জন্য। অলকা আফসোস করছেন আর মাছ কাটছেন। রূপার পছন্দ রুই মাছ। আজ রূপা থাকলে মেয়েটা খেতে পারত। মুমিনা বাড়িতে নেই, পাড়া বেড়াতে গেছে কাকলি বুড়ি সহ। এই নিয়ে দুবার মুমিনার স্বামী এসেছিল ওকে নিতে, তবে মুমিনা যায়নি। মুমিনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ও আর ওই মাতালের বাড়িতে ফিরবে না। প্রত্যেকবার মুমিনা একই কথা বলে, তবে বেশি দিন এই কথা ধরে রাখতে পারে না সে। নিজেই আবার হাজির হয় স্বামীর ঘরে। শ্যামা পরিষ্কার পানির স্রোতের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে মোহিত ডেকে বলে, শ্যামা আপা উঠ, শ্যামা আপা আমি পেয়ারা খামু, একটা পেয়ারা পায়রা দাও না আমারে। শ্যামা চকিতে তাকায় মোহিতের দিকে। মোহিত ঘাটের উপরে দাঁড়িয়ে আছে। শ্যামা উঠে যায় ওর কাছে। শ্যামা ওর সামনে যেতে মোহিত আবারও বলে, আপা দেখো কত বড় বড় পেয়ারা ধরছে গাছে, ওগুলো পাইকা নষ্ট হইয়া যাইব, তার থেকে ভালো আমি খাইয়া ফেলাই, তুমি আমারে পায়রা দাও। শ্যামা একবার পেয়ারা গাছের দিকে তাকায়। অনেক বড় বড় পেয়ারা ধরছে। কিছু পেয়ারা সাদা হয়ে গেছে বাইরে থেকে, বোঝাই যাচ্ছে পোকা ধরেছে। শ্যামা মোহিতের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, ওরা যে দাদির পেয়ারা গাছ ভাই, দাদিরে না খুইয়া পেয়ারা খাইলে দাদি বকবো। দূর, ওই বুড়ি তো কিপটা, ও নিজেও কোনোদিন খাইব না, আমাদেরও খাইতে দিব না, উল্টা পোকারে খাওয়াইব। ও এখন বাড়িতে নাই, এই সুযোগে চল আমরা পেয়ারা খাই। বুড়ি কইতে নাই ভাই, হ্যাঁ না তোর নানি হয়, বড় মানুষকোর সম্মান দিয়ে কথা কইতে হয়। আচ্ছা এক কাম কর, আমারে একটা কোটা আয়না দে, আমি তোরে পেয়ারা পায়রা দিতাছি। শ্যামার কথা শেষ হতেই মোহিত দৌড়ে যায় কোটা আনতে। কোটা নিয়ে আসতেই শ্যামা আলগোছে 4টা পেয়ারা পেরে নেয়। পাশে কোটা রেখে পেছনে তাকিয়ে দেখে মোহিত নেই। বাড়ির ভেতর থেকে দৌড়ে আসে মোহিত। হাতের মুঠোয় কিছু একটা আছে। শ্যামা মোহিতকে হাঁপাতে দেখে জিজ্ঞেস করে, কই গেছিলি ভাই? মোহিত হাতের মুঠো খুলে বাড়িয়ে দিয়ে বলে, নুন আনতে গেছিলাম, নুন দিয়া পেয়ারা খাইতে জব্বল লাগে, চলো। মোহিত আর শ্যামা দুজনেই খাটে বসে। মোহিত শ্যামার দিকে 2টো পেয়ারা বাড়িয়ে দেয়। শ্যামা ওর দিকে তাকিয়ে একটু হেসে বলে, আমি খাবো না, তুই খা। মোহিত আপন মনে পেয়ারা খাচ্ছে। শ্যামা তাকিয়ে আছে নদীর পানির দিকে। এমন সময় শ্যামার নজর যায় একটা নৌকার দিকে। একটা নৌকা আসছে শ্যামাদের ঘাট বরাবর। নদী দিয়ে সচরাচর নৌকা চলাচল করে, তবে শ্যামাদের ঘাটে ভিড়ে না কখনো। নৌকায় কে আছে তা দেখা যাচ্ছে না। নৌকায় অচেনা অজানা মানুষ থাকতে পারে এই ভেবে শ্যামা উঠে দাঁড়ায় ঘাট থেকে চলে আসার জন্য। তবে শ্যামা পেছন ফেরার আগেই ফুলির কণ্ঠ ভেসে আসে। ফুলি উচ্চ সুরে ডাকছে, শ্যামারে, এটা আমি তোর ফুলি, যাইস না ওইখান থাইকা, আমি আইতেছি। ফুলের কণ্ঠ শুনে শ্যামা সবেগে তাকায়। নৌকা সহ ফুলি এসে থামে ঘাটে। ফুলিকে নৌকা চালাতে দেখে শ্যামা খানিক অবাক হয়। ফুলি বৈঠা রেখে উঠে গোলইয়ের ওপর দাঁড়ায়। শ্যামার সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত রেখে ভ্রু নাচিয়ে বলে, দেখছোস আমি নৌকা চালাইতেছি, এখন আমি নৌকা চালান শিখা গেছি। কার নৌকা এটা? কই পাইলি তুই?
মাঝি কাকা নৌকা রাইখা দুপুরের খাওন খাইতে গেছে। এই ফাঁকে আমি নৌকা লইয়া চইলা আইছি। এখন তোরা ওঠ, আইস তোগো নদী ভ্রমণ করতে লইয়া যামো। কি কস, মাঝি কাকারে না কইয়া নৌকা লইয়া আইসিস? মাঝি কাকা নৌকা খুঁজবো না? খুঁজলে খুঁজবো, আমি কি হের নৌকা খাইয়া ফেলাইতেছি নাহি? একটু পর তার নৌকা তারে আবার নৌকা ফেরত দিয়া দিমু। এমনি না কইয়া মাইসের জিনিস লইয়া আইসা তোর মোটেও ঠিক হয় নাই ফুলি। যা বাবা, যার লাইগা করলাম চুরি হ্যাঁ কয় চোর। আমি তো তোর লাইগাই নৌকা লইয়া আইলাম। ঘাটে পানি বাড়ছে, আমি জানতাম তুই ঘাটে আসোস, তাই নৌকা লইয়া আইলাম তোরে এই পানিতে ঘোরাবার লাইগা। আয় না, উইঠা পড়। এই মোহিত, তুইও আয়। অনেকদিন ধরে নৌকায় ঘুরে বেড়ানো বা নদীর ওপারটায় যাওয়া হয় না শ্যামার। শ্যামা একটু ভেবে বলে, আচ্ছা খারা, আমি আম্মারে কই আইতাছি। তোর আম্মারে কখন লাগবো না, তাড়াতাড়ি উইঠা আইতো, দেরি হইয়া যাইতেছে। ইতিমধ্যে মোহিত নৌকায় উঠে পড়েছে। ফুলি শ্যামার হাত ধরে নৌকাতে টেনে নেয়। নৌকাটা দোলে ওঠে খানিক। শ্যামা ভয়ে ভয়ে ফুলিকে বলে, দেখ ফুলি, ভালো কইরা নৌকা চালাইবি কিন্তু। নদীতে পানি বাড়ছে, আমাদের লগে মোহিত আছে, সাবধানে চালাইবি। উফ, ভয় পাইস না তো, আমি তো আছি। ফুলি ঘাট থেকে নৌকা ঘোরায়। ফুল দক্ষ হাতে বৈঠা বাইছে। গোলুয়ের অন্য প্রান্তে বসে আছে শ্যামা। নৌকার মাঝে মাঝে বসে আপন মনে পেয়ারা খাচ্ছে মোহিত। নতুন পানিতে চেক করছে নদী। অপর পাশে নদী ভাঙন হয়েছে। দুপুর হওয়ায় নদীতে আর কোনো নৌকা নেই। ঠান্ডা বাতাস বইছে, নদীর স্রোতের সাথে সাথে দোল খাচ্ছে নৌকা। তাও আজ কতদিন পর বাড়ির বাইরে বের হলো শ্যামা। কতদিন পর শ্যামার আজ নিজেকে মুক্ত পাখির মতো লাগছে। বাতাসের মিষ্টতা শ্যামার নরম কোমল হৃদয় মিশে যাচ্ছে। শ্যামার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। শ্যামা মিটিমিটি হেসে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় নদীর পানি। বাতাসের বেগে খোপা করা চুলগুলো খুলে যায় শ্যামার। লম্বা চুলগুলো ছড়িয়ে পড়ে কোলের উপর। শ্যামা সেগুলো আর বাঁধার চেষ্টা করে না। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আকাশে মেঘ জমেছে, নদীর পাড়ের গাছগুলো সবুজে ছেয়ে গেছে। সব মিলিয়ে শ্যামার চোখে প্রকৃতি আজ নতুন রূপে নতুন করে ধরা দিচ্ছে। শ্যামা আজ হাসছে, মন খুলে হাসছে। শ্যামার নিগ্র অনুভূতিরা ধরা ছোঁয়ার বাইরে বেরিয়ে এসেছে। ধীরে ধীরে বৈঠা বাইছে ফুলি। ফুলি অদ্ভুত শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামার দিকে। শ্যামা নদীর পানিতে নিজের পা ডুবিয়ে দেয়। নদীর ছলাতে ছলাতে পানি ছুঁয়ে দিচ্ছে অনবরত। শ্যামার মুখের প্রাণবন্ত হাসির দিকে অপলক চেয়ে ফুলি বলে, শ্যামা, তোর হাসিটা অনেক সুন্দর। তুই সবসময় কেন এমনি হাসোস না? হাসি তো, ওই হাসিতে প্রাণ আছে। আমি জানি শ্যামা, তোর কষ্ট হয়। আমিও তো তোর মতোই একটা মাইয়া, তোর কষ্টগুলো আমি বুঝি রে। কেরায় কয় আমার কষ্ট হয়? না না, হয় না তো। আমার তো কষ্ট হয়, খুব কষ্ট হয় জানিস। কিন্তু এই কষ্টগুলো এখন আমার আর সইতে পারে না। ওই যে কয় না, বিষে বিষে বিষক্ষয়, আমার কষ্টগুলোও তেমন। ওরা নিজেরাই ক্ষয় হইয়া যায়। এখন কেন জানি আমার আর দুঃখ কষ্ট অনুভব হয় না, সব সইয়া যায়। বলতে বলতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শ্যামার। ফুলি ধীর কণ্ঠে বলে, দীর্ঘশ্বাস তো মানুষের মনকে হালকা করতে পারে শ্যামা। মানুষের মনের কষ্টগুলোরে কি মুছতে পারে? শ্যামা কিছু বলে না। ফুলি আবারও বলে, নিজেকে সান্ত্বনা দিতে পারাটা সবচেয়ে জটিল ক্ষমতা শ্যামা। জানিস ফুলি, আমার কাছে এখন সব কিছু কেমন শূন্য লাগে। নিজেরে চিনতে পারি না। মাঝে মাঝে মনে হয় যদি রূপকথার মতো আমার জীবনটা পাল্টাইয়া যাইতো, তাহলে কতই না ভালো হইতো বল। আমাকে যদি সবাই ভালোবাসতো, তাইলে আমার আর কিচ্ছু লাগতো না রে। দেখিস, তোর জীবনে এমন একজন কেউ আইব যে তোরে রানী বানাইয়া রাখবো। তোর জীবনের ভালোবাসার অভাবটুকু পূরণ কইরা দিব। তোরে অনেক বেশি ভালোবাসবো। শ্যামা হাসে, শুকনো হাসি দিয়ে উঠে দাঁড়ায় কলুয়ের ওপর। দুহাত মিলে আলিঙ্গন করে প্রকৃতিকে। দূর একটা বেশ বড় ট্রলারের শব্দ ভেসে আসছে। শ্যামা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও বসে। ট্রলারটার কাছে আসছে। শ্যামা মাথায় কাপড় দিয়ে নিজেকে আড়াল করে নেয়। ট্রলারের ভেতরে কয়েকজন দেখা যাচ্ছে, তাদের সাথে অনেক বড় বড় বাক্স।
শ্যামা অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। ট্রলারটা পাশ কাটিয়ে দ্রুত গতিতে চলে যায়। শ্যামা চোখ ঘুরিয়ে আবারও তাকিয়ে দেখে দূরে যাওয়ার ট্রলারটাকে। চোখ সরিয়ে ফুলের দিকে তাকিয়ে বলে, এটা কই যাইতাছে ফুলি? ওটা জমিদারগো বাড়ি যাইব। দেখলি না কত মালপত্র, ওই সব জমিদারগো বিলাসিতা জিনিসপত্র। প্রতি সপ্তাহে সপ্তাহে ট্রলার ভর্তি কইরা গাদা গাদা মালামাল আহে শহর থাইকা।